দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি আতিকুর রহমান। কাশ্মীর সীমান্তে টানা পঞ্চম দিনের মতো সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান। রাতভর দুই দেশের সেনাদের মধ্যে চলে বিচ্ছিন্ন গোলাগুলি। এমন পরিস্থিতিতে অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে পাকিস্তান। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্কে যে বৈরী বিশ্ব দেখছে তা কয়েক দশকে বিরল। পারমাণবিক শক্তিধর দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে বাড়িয়েছে কূটনৈতিক সম্পর্কের তিক্ততা। ভারত পাকিস্তান বড় পরিসরে যুদ্ধে জড়াবে কিনা এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিশ্বে, ঠিক এমন সময়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। জানান, পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পারে ভারত। আরও বলেন, পাকিস্তানের অস্তিত্বে সরাসরি হুমকি এলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবেন না তারা। আমাদের বাহিনীগুলোকে প্রস্তুত রেখেছি, কারণ ভারতের হামলা আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তানকে। পারমাণবিক অস্ত্র কেবল তখনই ব্যবহার করা হবে যদি আমাদের দেশের অস্তিত্বে সরাসরি হুমকি আসে। এদিকে মঙ্গলবার মধ্যরাতে টানা পঞ্চমবারের মতো সীমান্তে গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। বিচ্ছিন্ন সংঘর্ষের খবর এসেছে নিয়ন্ত্রণ রেখায় থাকা কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টর থেকে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, ভারতীয় সেনারা জম্মু ও কাশ্মীরের কাছে ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ড্রোন ব্যবহার করে নজরদারির চেষ্টা করছিল। 22 এপ্রিল পেহেলগামে হামলার পর থেকেই জঙ্গি নির্মূলে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। চলছে ব্যাপক ধরপাকড়, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকের ঘরবাড়ি। অভিযানের সুবিধার্থে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর যেসব পর্যটন কেন্দ্র খোলা আছে সেগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ সংকটের রূপ নিতে পারে, এমন শঙ্কার কথাও জানান তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24। গুজরাটের চান্ডোলা লেক এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে ভেঙে ফেলার কাজ শুরু হয়। এই কাজে ব্যবহার করা হয়েছে প্রায় 50টি জেসিবি ও 100-র বেশি ট্রাক। মোতায়েন ছিল প্রায় 2000 নিরাপত্তারক্ষী। এর আগে শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত 6500 মানুষকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। তবে নিশ্চিতভাবে মাত্র 450 জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে প্রশাসন। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া অনেকেই প্রথমে বাংলাদেশ থেকে নেপাল যান, পরে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তারা। কানাডার ফেডারেল নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অব্যাহত থাকবেন মার্ক কার্নি, যেখানে বড় চ্যালেঞ্জ হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধ মোকাবিলা। ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের একের পর এক চোখ রাঙানি পরিস্থিতি সামলাতে শেষমেশ একজন ব্যাংকারের ওপরই ভরসা করল কানাডা। এরই প্রমাণ মিলল সাধারণ নির্বাচনের ফলাফলে, যাতে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসেই ঘোষণা দেন আগাম নির্বাচনের। মাত্র 2 মাস পরেই পুনরুদ্ধার করলেন মসনদ। তাই জয় নিশ্চিত করেই ঘোষণা দিলেন হার না মানার। যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে সম্পর্ক ছিল সেটি সমাপ্ত। বর্তমানে তাদের যে যুদ্ধ চলছে তাতে হার মানবে না কানাডা। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। গেল ডিসেম্বরেও পতনের মুখে ছিল লিবারেলদের জনপ্রিয়তা, তবে ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকে উঠতে থাকে জনপ্রিয়তার পারদ। তাই জয় হয়তো অনিবার্যই ছিল সাবেক ব্যাংকার মার্ক কার্নির। সেটি আজ করেই হয়তো ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভোরে। ভরাডুবির পর পদত্যাগ করেন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং। খুব কম ব্যবধানে হলেও কানাডিয়ানদের সিদ্ধান্তে
ফের মসনদে বসতে যাচ্ছে লিবারেলরা। আমরা এই দৌড় থেকে সরে আসছি, তবে আমরা সরকারকে সহায়তা করে যাব এবং কানাডার উন্নয়নে কাজ অব্যাহত রাখব। সোমবার শুরু হয় মূল ভোটাভুটি, তবে এর আগেই আগাম ভোট দেন রেকর্ড সংখ্যক ৭৩ লাখ ভোটার। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। সাগর, এমন এক সময়ে কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করেছেন অতিরিক্ত, এবং সেটি এক ধরনের বাড়তি চাপ সৃষ্টি করছে। কি মনে হয়, কি ধরনের পদক্ষেপ নিতে পারেন তিনি? শুধু যে শুল্ক নিয়ে কানাডা চাপের মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তাই নয়। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে তিনি কানাডাকে ৫১তম রাজ্য হিসাবে দেখতে চান আমেরিকার, এবং মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তার যে ভিক্টোরি স্পিচ, বিজয় ভাষণে তিনি বলেছেন যে এটি কেবলমাত্র হুমকি নয়, কারণ ডোনাল্ড ট্রাম্প আসলে আমাদেরকে ভেঙে ফেলতে চায়, দুর্বল করতে চায়, আমাদেরকে অধিগ্রহণ করতে চায়, এবং তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে এর জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে এবং আমরা এটি মোকাবেলা করব। এবং এটি বাস্তব যে মার্ক কার্নি দায়িত্ব নেবার পর যেভাবে কানাডিয়ানরা তার পেছনে দলমত নির্বিশেষে, ইনফ্যাক্ট ভোটের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু আমেরিকার প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিপরীতে পদক্ষেপ নেওয়ার প্রশ্নে পুরো কানাডা তার পেছনে ঐক্যবদ্ধ আছে, এবং তিনিও সেটি বলেছেন যে তিনি আসলে সবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে চান, কেবল কোন দলের প্রধানমন্ত্রী হিসাবে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্ক কার্নির নেতৃত্বাধীন কানাডিয়ান নতুন সরকার আসলে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এবং নাগরিকরা বিশ্বাস করেন, জনগণ বিশ্বাস করেন যে মার্ক কার্নির নেতৃত্বে কানাডা তার সম্মান এবং তার অর্থনৈতিক যে সুশৃঙ্খল অবস্থা সেটি রক্ষা করা সম্ভব হবে। জি, অনেক ধন্যবাদ সাগর আমাদের সাথে যুক্ত হবার জন্য। কানাডা থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। ৪১৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় হজযাত্রীদের যে কোনো সমস্যা সমাধানে দূতাবাস ও বাংলাদেশ হজ মিশন পাশে রয়েছে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন পবিত্র হজ পালন করতে সৌদির উদ্দেশ্যে যাত্রা করবেন। গাজায় সামরিক অভিযানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতবিরোধের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। আগামী ১৫ জন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রোনেন। এই সময়ের মধ্যে শিন বেতের পরবর্তী প্রধান কে হবেন তা নির্ধারণ করা হবে। কয়েক মাস ধরে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্ব চলছিল শিন বেতের। এর জেরে গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুপারিশে রোনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় তার উপর আস্থা হারিয়েছেন এমন কথা জানান নেতানিয়াহু। বিদ্যুৎ বিপর্যয়ের কবলে ইউরোপের কয়েক দেশ। দীর্ঘ সময় ধরে চলা ব্ল্যাকআউটের কবলে নজিরবিহীন ভোগান্তিতে পড়ে স্পেন ও পর্তুগালের বাসিন্দারা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:30টায় বিদ্যুৎহীন হয়ে পড়ে স্পেন ও পর্তুগাল। এতে লিফট ও মেট্রো রেলে আটকে পড়ে হাজারো মানুষ। ট্রাফিক সিগন্যাল কাজ না করায় গণপরিবহন ব্যবস্থায় দেখা দেয় তীব্র অচল অবস্থা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, 12 ঘন্টার চেষ্টায় 50% বিদ্যুৎ পুনরুদ্ধার করতে পেরেছে দেশটি। পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেন, এই বিপর্যয়ের কারণ জানতে চলছে তদন্ত, তবে প্রাথমিকভাবে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। চরম তাপমাত্রার পার্থক্যকে বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে দেখছে পর্তুগালের গ্রিড অপারেটর আরইএন। দুই দেশের পাশাপাশি সাময়িক বিদ্যুৎহীন হয়ে পড়ে ফ্রান্স ও ইতালির কিছু অঞ্চল। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রিপোর্ট যাই আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। 2024 সালে বিশ্বের রেকর্ড পরিমাণ সামরিক ব্যয় দেখেছে বিশ্ব।
এক বছরে এই ব্যয় 9.4% বেড়ে দাঁড়িয়েছে $2.7 ট্রিলিয়ন, যা একই বছরে বিশ্বের মোট জিডিপির 2.5%। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজা ইসরায়েলি আগ্রাসন ও দক্ষিণ চীন সাগরে উত্তেজনার কারণে বেশিরভাগ দেশেই বেড়েছে সামরিক ব্যয়। এক বছরে $997 বিলিয়ন ব্যয়ে খরচের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া চীন দ্বিতীয় ও ভারত পঞ্চম অবস্থানে রয়েছে। শুল্কের কারণে দাম বেড়েছে মার্কিনীদের জনপ্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাইজের। আলু, ক্যানোলা অয়েল সহ এই খাদ্য তৈরিতে প্রয়োজনীয় অনুষঙ্গের বেশিরভাগই কানাডা থেকে আসায় বাড়ছে দুশ্চিন্তা। তাই খরচ কমাতে চলছে বিকল্প বাজার খোঁজার কার্যক্রম। এবার ট্রাম্পের শুল্কের খড়গ মার্কিনীদের পেট পুজোয়। আলু থেকে শুরু করে ভোজ্য তেল পর্যন্ত সব ধরনের পণ্যেই অতিরিক্ত শুল্কের প্রভাব, যার অন্যতম উদাহরণ সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম বৃদ্ধি। প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় 44 বিলিয়ন পাউন্ড আলু উৎপাদন হলেও চাহিদার তুলনায় তা নিতান্তই কম। এর 1/3 পরিণত হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ে। আলু তো বটেই, প্রতি বছর প্রায় $1.7 বিলিয়ন হিমায়িত ফ্রেঞ্চ ফ্রাইজ আমদানি করা হয় কানাডা থেকে। জনপ্রিয় এই খাবার তৈরিতে প্রয়োজনীয় ভোজ্য তেল ক্যানোলার প্রায় 70% আসে কানাডা থেকে। ফলে দাম বাড়ার তালিকায় জনপ্রিয় এই খাবার। ম্যাকডোনাল্ডসের হিসাব বলছে, শুল্কারোপের আগেই গেল 5 বছরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গড় মূল্য $1.25 থেকে বেড়ে হয়েছে $4.5। সব মিলিয়ে বিকল্প বাজার এবং খরচের তালিকা ছোট না হলে মার্কিনীদের ভালোবেসে দেয়া নাম ড্রিমড ফ্রাই মধ্যবিত্তের পকেট কাটার এক স্বপ্ন হয়েই রয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।